তাহলে আজকে আমরা পড়বো আলোর প্রতিসরণ, নাকি? তাহলে আলোর প্রতিসরণ কী জিনিস, তোমরা এই আলোর প্রতিসরণ ব্যাপারটা কি সেটা বলার আগে কিছু কথা বলি। প্রথমত হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সব থেকে বেশি। মাধ্যম অনেক রকম মাধ্যম হয়, তো শূন্য মাধ্যমে আলোর বেগ এটা হচ্ছে সর্বাধিক, মানে সব থেকে বেশি এখনো পর্যন্ত। সেটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে প্রকাশ করা হয়। তার মান কত? আপাতত মানে মোটামুটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক? আবার শূন্য মাধ্যম ছাড়া, তো শূন্য মাধ্যম সব থেকে মানে বলতে পারো লঘু মাধ্যম। এরকম এই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি আলো প্রবেশ করে, ধরো সাপোজ আমি বললাম জলে, তাহলে তখন আলোর বেগ কী হবে? আলোর বেগ কত হবে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কী বলবে? কত হবে? সি এর রেসপেক্টে বলো, বাড়বে না কমবে? প্রথমত হচ্ছে কোশ্চেনটা ভুল কোশ্চেন বা কোশ্চেনটা ইনকমপ্লিট কোশ্চেন, কারণ পরে তোমরা বুঝতে পারবে যে শূন্য মাধ্যমে আলো বলতে কী আলো বুঝি আমরা? আলো বলতে আপাতত আমরা এখনো পর্যন্ত ভালো করে বুঝিনি আলোটা। আলোর পরিবার আছে বা আলোর গোষ্ঠী বলতে পারো আছে। আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলেছি তোমাদেরকে, ঠিক আছে? সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে অনেক রকম তরঙ্গ আছে। তার মধ্যে আলো যেটা ভিজিবল আলো, যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা সেই আলোর কথা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তা সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো যদি মানে পুরোপুরি গোটাগুটিভাবে ভাবো, তাহলে শূন্য মাধ্যমে সবাইয়ের বেগ সমান। কিন্তু যদি মাধ্যম পরিবর্তন হয়, তাহলে সমস্ত প্রত্যেকটা ধরনের আলোর বেগ আলাদা আলাদা হবে। তাহলে জলের ক্ষেত্রে এই আলোর বেগ কত কোশ্চেনটা হচ্ছে মানে ঠিক কোশ্চেন না। তাহলে কোশ্চেনটা এরকম হওয়া উচিত, তাহলে পার্টিকুলার বর্ণ হওয়া উচিত। তাহলে তখন উল্টে আবার কোশ্চেন হবে যে কোন বর্ণের বা বর্ণ কী বা কোন ধরনের আলোর কথা বলা হচ্ছে। তো যাই হোক, আমরা যে আলোর কথা আপাতত আলোচনা করছি সেটা হচ্ছে দৃশ্যমান আলো, VIB GY OR এর কথা যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে জলে সমস্ত বর্ণের এই আলাদা আলাদা যে বর্ণগুলো হচ্ছে না, এগুলোকে বলা হয় মৌলিক বলবো না, তোমার বলবো একবর্ণী আলো। এগুলো বলবো আমরা প্রত্যেকটা হচ্ছে একবর্ণী আলো, মনোক্রোম্যাটিক লাইট। এইটা, তারপরে এইটা YGBIV প্রত্যেকটা হচ্ছে কি আলাদা আলাদা করে নিজস্ব সত্তা আছে, প্রত্যেকটা আলাদা বর্ণের আলো। এই প্রত্যেকটা বর্ণের বেগ আলোতে জলের মধ্যে, এই প্রত্যেকটা বর্ণের একবর্ণী আলোর বেগ জলের মধ্যে আলাদা আলাদা হয়। এমনকি যেগুলোর কথা বলিনি, যেমন ধরো সাপোজ এক্স রে, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে গামা রে, তারপরে হচ্ছে তোমার ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, প্রত্যেকের বেগ আলাদা হবে জলের মধ্যে, ঠিক আছে? তাহলে তাহলে ব্যাপারটা আশা করছি বুঝতে পারা গেল। এবার আমরা যেটা পড়বো, যে সংজ্ঞাটা পড়বো, সেটা হচ্ছে প্রতিসরণ ব্যাপারটা কী জিনিস সেটা পড়বো, ঠিক? তাহলে দেখলাম যে একটা মাধ্যমে সমস্ত আলোর বেগ সমান, আর তার জন্য এবার পার্টিকুলার একটা বর্ণনা ধরে নিচ্ছি, পার্টিকুলার একটা বর্ণ যেটা বই এখানে পর্যন্ত প্রথমে ক্লিয়ারলি বলেনি, তা আমি বলছি। আমি এখানে পার্টিকুলার একটা আলো আমরা ধরে নিচ্ছি। ধরো সাপোজ আমি বললাম লাল বর্ণের আলোর কথা ভাবছি আমরা, ঠিক আছে? সেটাকে আমি কী করলাম, শূন্য মাধ্যম দিয়ে আসছে। ধরো সাপোজ আমি বললাম পৃথিবী থেকে সূর্যে আসছে, ঠিক? সেই সূর্যে আসার মধ্যে যে ফাঁকা জায়গা, সে ফাঁকা বা শূন্য স্থান ম্যাক্সিমাম, সেটায় কত বেগে আসবে? আলোর বেগে আসবে, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আসবে। এবার সেই মাধ্যম থেকে যদি অন্য কোনো মাধ্যমে হঠাৎ প্রবেশ করার কথা বাদ দাও, এবার যদি সেটা শূন্য মাধ্যম না হতো, অন্য কোনো মাধ্যম হতো, তাহলে তার বেগ আলাদা হতো, ঠিক? আবার আমরা তরঙ্গের আগের ক্লাসে পড়েছি, আগের ক্লাসে বলতে আগের ক্লাস 9-এ পড়েছি যে বেগ ভি সমান কী হয়? n × λ হয়, তাই তো না? তাই না? কোনো তরঙ্গের বেগ সমান ওই তরঙ্গের কম্পাঙ্ক আর ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে গুণফলের সমানুপাতিক হয়। মাথায় রাখবা
যে কম্পাঙ্ক জিনিসটা খুবই ফান্ডামেন্টাল জিনিস, বা বলতে পারো কোনো তরঙ্গের ফিঙ্গারপ্রিন্ট। মানে হচ্ছে কীরকম, মানে হচ্ছে ধরো সাপোজ লাল বর্ণের পার্টিকুলার যে আলোর কথা বলা হচ্ছে, সেই আলোটা যেমনই হোক, প্রতিফলন হোক, প্রতিসরণ হোক বা যাই হোক, সেই আলোটা কোনোদিন চেঞ্জ হয়ে নতুন লাল থেকে হলুদ বা নীল হয়ে যাবে না, সেটাই থাকবে, তার শর্টটা চেঞ্জ হবে না। তার মানে এই জিনিসটা কখনো চেঞ্জ হবে না পার্টিকুলার আলোর ক্ষেত্রে, কম্পাঙ্ক কোনোদিন চেঞ্জ হয় না। তাহলে বেগ পরিবর্তন হলে কী পরিবর্তন হতে পারে? কম্পাঙ্ক পরিবর্তন হতে পারে। বেগ পরিবর্তন হলে কী পরিবর্তন হতে পারে? কম্পাঙ্ক পরিবর্তন হতে পারে। তার জন্য ভি সমানুপাতিক ল্যামডা লিখতে পারো। তাহলে এবার আসা যাক আলোর প্রতিসরণ কী জিনিস। ধরো এই দুটো জিনিস আলাদা আলাদা করে বললাম, একটা শূন্য মাধ্যম বললাম, একটা অন্য মাধ্যম বললাম। এবার হঠাৎ করে তো কম্পাঙ্ক ছিল। তাহলে ভি কম্পাঙ্ক পরিবর্তন হয় না, তাহলে ভুল বলেছি, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়। কম্পাঙ্ক তো চেঞ্জ ফিক্স থাকে, এটা ঠিক আছে, এটা কনস্ট্যান্ট পার্টিকুলার কোনো আলোর জন্য, ঠিক আছে। তাহলে এবার আমরা আলোর প্রতিসরণ ব্যাপারটা বুঝবো। এবার আলাদা আলাদা করে বললাম, যেটা বললাম না, যে শূন্য মাধ্যমে একটা যাচ্ছে আলো, একটা কেস বললাম, অন্য কেসে বললাম অন্য মাধ্যমে যাচ্ছে। এরকমও তো হতে পারে যে শূন্য মাধ্যম থেকে যেতে যেতে আবার অন্য কোনো মাধ্যম হঠাৎ করে শুরু হলো, যেমন হয় পৃথিবীর ক্ষেত্রে হয়, যে আলো শূন্য মাধ্যম দিয়ে আসছে, আস্তে আস্তে হঠাৎ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তাই না? তো মাধ্যম তো চেঞ্জ হয় হালকা। আবার এরকম হতে পারে, ধরো সাপোজ এই যে আমি একটা দাগ টানলাম, এটা ত্রিমাত্রিক যদিও, বুঝতে হবে। এই দাগের নিচে কি আছে? সাপোজ জল আছে, দাগের উপরে কি আছে? ধরো সাপোজ বায়ু আছে। তাহলে দেখা গেছে যে এই বায়ু মাধ্যম যদি শুধু বায়ু মাধ্যমই হতো, তাহলে আলো কী হতো? তাহলে আলো, সাপোজ এইটা আলো এসে এইখানে এসে আপতিত হলো, ঠিক আছে। তাহলে মাধ্যমটা যদি বায়ু হতো, তাহলে পুরোপুরি একই রকমভাবে একই দিকে একই বেগে কোনো দিক পরিবর্তন না করে সোজাসুজি চলে যেত। কিন্তু যখন দেখা যাচ্ছে মাধ্যমের পরিবর্তন হচ্ছে, তখন যেহেতু বেগের পরিবর্তন হয়, তার জন্য ওই বিভেদ তলে যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দু থেকেও দিকটা পরিবর্তন করে নেবে, গতিপথের দিক পরিবর্তন করে আবার সে সোজা পথে চলতে থাকবে আলোটা। তখন ধরো সাপোজ আমি বলছি জলের ক্ষেত্রে কী হবে, জলের ক্ষেত্রে ও এই দিকে চলে আসবে, ঠিক আছে। তো এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কিন্তু এই আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিছু 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 খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। এই যে আলোটা হচ্ছে, সেই আলোটা কিন্তু একবর্ণী আলো, একবর্ণী আলো হবে, 1 নম্বর ইম্পর্টেন্ট কথা। 2 নম্বর ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই আলোটা তির্যকভাবেই পড়তে হবে, লম্বভাবে পড়লে হবে না। এই আলোটা যদি লম্বভাবে পড়ে, তার জন্য কিন্তু তাহলে কোনো গতিপথের পরিবর্তন হয় না, সোজাসুজি চলে যায়। তাহলে আমি যে কথাটা বলছি, সেই কথাটা তো মানছে না, না? ঠিক, এতটুকু ক্লিয়ার? তাহলে তখন কি হবে? আলোর গতিপথের পরিবর্তন হয়। এই ঘটনাটাকেই কি বলা হবে? আলোর প্রতিসরণ। সাদা আলোর ক্ষেত্রে হবে না? সাদা আলোর ক্ষেত্রে হয়, কিন্তু সাদা আলোর এটা যদি সাপোজ সাদা আলো এসে পড়ে, তুমি সাদা আলো বলতে চাইছো যে 7টা বর্ণের সমষ্টি, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, তোমার এই বিন্দুতে বিভিন্ন বর্ণ, এই বিন্দুর এটা কি সাপোজ বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমে প্রায় আলোর বিহেভিয়ার একই ধরা যেতে পারে, ঠিক আছে, এখানে কিছু হয় না। কিন্তু যেহেতু এটা জল মাধ্যম, অন্য কোনো মাধ্যম, তখন এখানে আসার পর কি হয়, সাপোজ আমি বললাম যেটা কি হবে অ্যাকচুয়ালি সেটা তোমাকে বলছি। সেটা হচ্ছে তোমার এখানে লাল, তারপরে ভি, মানে এটা ভি, এটা আই, বি, জি, ওয়াই, ও, আর, এরকম করে বিভিন্ন বর্ণে ভেঙে যাবে। যেটা তোমরা প্রিজমের ক্ষেত্রে পড়েছো, সেটা কিন্তু এখানেও হয়। তুমি বুঝতে পারো না, সেটা কারণ আমি পরে ব্যাখ্যা করবো, যখন প্রিজমে আসবো তখন সেটা বুঝতে পারবো, প্রিজমের সময় আমরা ব্যাখ্যা করবো। তার জন্যই প্রত্যেকের বেগ আলাদা না, তাহলে আলাদাভাবে বেগবে, প্রত্যেকে বেগবে, তখন আর সাদা আলোটা সাদা থাকবে না। কিন্তু তোমরা বুঝতে পারবে না আপাতত। আরও যদি রিফাইন করে দেখা হয় তাহলে বুঝতে পারা যাবে। মানে সাদা আলো সাদা থাকবে না এরকম ব্যাপার না, এটাতেও বেগছে, কিন্তু পার্টিকুলার একটা বর্ণ বললে আমাদের বুঝতে সুবিধা না। তাহলে বাঁকছে কোন দিকে, যেদিকে যাওয়ার কথা ছিল তার বাম দিকে ডান দিকে এসব বলে না বলে একটা পার্টিকুলার কথা বলতে হবে, ভালো, যেটা শুনতে ভালো লাগবে বা বুঝতে সুবিধা হবে। সেটা কীরকম হবে? সাপোজ এটা কি হবে, এই বিন্দু, তাহলে এ নাম দিয়ে দিচ্ছি, এ বি হচ্ছে আপাতিত রশ্মি,
এবি হচ্ছে আপাতিত রশ্মি, বিসি হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। তাহলে আপাতিত আর এই বি বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, আর এন ড্যাশ বি এন হচ্ছে কি অভিলম্ব। ওই আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা হয়েছে। বিভেদ তল হচ্ছে সাপোজ এই ছবি অনুযায়ী এক্স ওয়াই হচ্ছে বিভেদ তল। বিভেদ তল হচ্ছে কি যেখানে দুটো মাধ্যম, যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করেছে। বিসি প্রতিফলিত নয় তো প্রতিশ্রিত। হ্যাঁ, ওটা প্রতিশ্রিত, গোলমাল হচ্ছে। তাহলে বিসি হচ্ছে প্রতিশ্রিত রশ্মি, ঠিক। তাহলে আপাতন কোণ কী হবে? এবি বা আপাতিত আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আপাতন কোণ বলা হয়। তারপরে প্রতিশ্রিত রশ্মি বিসি অভিলম্বের সাথে যে কোণ করেছে, এই কোণটা করেছে, সেটাকে কি বলা হবে? প্রতিসরণ কোণ। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আর যেদিকে যাওয়ার কথা ছিল, এই যদি সাপোজ এই জল মাধ্যমটা যদি না থাকতো, যদি পুরোটাই বাতাস থাকতো, তাহলে এবি আলোক রশ্মিটা পুরোপুরি এইভাবে চলে যেত না? কিন্তু যাচ্ছে কোন দিকে? এই দিকে। যাওয়ার কথা ছিল এই দিকে, যাচ্ছে এই দিকে। তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি কোণে বেঁকে গেছে? সেই কোণটাই হচ্ছে বিচ্যুতি কোণ। সেই কোণটাই হচ্ছে কি এখানে বিচ্যুতি কোণ। এটাকে ডেল্টা বলা হয়। ডেল্টা হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে ছবি অনুযায়ী ডেল্টা সমান কী হবে? ছবি অনুযায়ী দেখো, ডেল্টা প্লাস আর ইকুয়াল টু আই হবে। ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। তাহলে এই ছবি অনুযায়ী এই বাতাসকে আমি বলতে পারি লঘু মাধ্যম, আর জলকে বলতে পারি ঘন মাধ্যম। এবার লঘু মাধ্যম মানে কি, ঘন মাধ্যম মানে কি? নাম শুনে আমার খুব সহজ লাগছে যে লঘু মাধ্যম মানে হচ্ছে যেটা হালকা পাতলা, ঘন মানে যেটা ঘন, কিন্তু সেরকম ব্যাপার না। লঘু মাধ্যম মানে হচ্ছে যে মাধ্যমে, আলোর ক্ষেত্রে যদি বলি আমি, আলোর ক্ষেত্রে লঘু মাধ্যম মানে হচ্ছে যে মাধ্যমে আলোর বেগ, দুটো মাধ্যমের মধ্যে যদি কম্পেয়ার করি, একটা মাধ্যম লঘু একটা ঘন, আলোর ক্ষেত্রে আমি কম্পেয়ার করছি, তাহলে একটা মাধ্যমকে লঘু বলছি আর একটা মাধ্যমকে ঘন বলছি, তাহলে লঘু মাধ্যমে আলোর বেগ কী হবে? বেশি হবে। ঘন মাধ্যমে আলোর বেগ কম হবে। তাহলে দুটো মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আলোর বেগ বেশি হবে সেই মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, আর যে মাধ্যমে আলোর বেগ কী হবে? কমে যাবে, সেটা হচ্ছে আলোর ক্ষেত্রে ঘন মাধ্যম। এটা মনে রাখবো কী করে? মনে মনে ভাববা তোমরা। তোমাদের কিছুদিন আগে তোমাদের স্কুলের হয়ে গেল, স্পোর্টস হয়ে গেল, তো সেখানে 100 মিটারের যে রান হয়, সেই রানটা তুমি ধরো সাপোজ মনে মনে নর্মাল যেটা হয় সেটা বাতাসের মধ্যে দিয়ে তোমাকে ছুটে যেতে হয়। তাহলে সেই ক্ষেত্রে তোমার বাতাস একটা কেস হলো। এবার মনে মনে ভাবো সেই 100 মিটারের যে রানের যে মাঠটা, সেই মাঠটা পুরোপুরি জলের মধ্যে ডোবানো আছে। তাহলে তোমাকে ছুটতে বলা হলো, তো তোমার বেগ বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। তাহলে আমাদের ক্ষেত্রে জল কী মাধ্যম? ঘন আর বাতাস কী মাধ্যম? লঘু মাধ্যম। তাহলে আমাদের ক্ষেত্রে বেগ বেশি হচ্ছে বায়ু মাধ্যমে ছুটতে গেলে, তাহলে আমাদের সেই সেন্সে বেগ হচ্ছে তোমার বাতাস হচ্ছে কি লঘু মাধ্যম। আর আমরা জলের মধ্যে যদি ছুটতে যাই, তাহলে জলের মধ্যে আমাদের বেগ কমে যাবে, তার জন্য জল হচ্ছে আমাদের ক্ষেত্রে ঘন মাধ্যম। বাতাসের তোমার আলোর ক্ষেত্রে সেম হয়, আলোর ক্ষেত্রে সেম হয় এরকম বলবো না। আলোর ক্ষেত্রে দুটো মাধ্যমের মধ্যে যদি কম্পেয়ার করো, তাহলে যে মাধ্যমে আলোর বেগ কমে যাবে সেটা হচ্ছে আলোর ক্ষেত্রে লঘু মাধ্যম, ঘন না, বেগ বেড়ে যাবে, বেশি বেগ হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী মাধ্যম? লঘু মাধ্যম। আর কম্পারেটিভলি ওর থেকে যদি কম বেগ কমে যায় কোনো মাধ্যমে, তো সেটা হচ্ছে তার সাপেক্ষে কী মাধ্যম হবে? ঘন মাধ্যম হবে। বুঝতে পারা গেল? এটাই হচ্ছে লঘু মাধ্যম আর ঘন মাধ্যমের ফান্ডা। এটা শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো কিছু ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আমরা তাহলে দেখলাম লঘু থেকে ঘনতে তোমার আলো প্রবেশ করলো, তাই তো? এবার উল্টো হলে কী হবে? উল্টো হলে এই ছবি থেকেই বুঝতে পারবে। তোমাদেরকে আগে বলেছি যে আলোর প্রত্যাবর্তনশীলতা আছে। প্রত্যাবর্তনশীলতা মানে কি? এইখানে যদি আমি দর্পণ রেখে দিই, নিয়ে বলি যে এদিকে যাওয়া যাবে না, ঘুরে যাও, তাহলে এদিকে আলো প্রবেশ করবে, এদিকে তোমার আলো এদিকে গিয়ে এদিকে এভাবে প্রবেশ করবে, নিয়ে এদিকে ঘুরে যাবে, একই পথেই ঘুরে যাবে, একই পথেই ঘুরে যাবে। কিন্তু মনে মনে আমি ফ্রেশলি ভাবি যদি আলো এদিকে যাচ্ছে, তা যাওয়ার কথা তো এদিকে ছিল, তাহলে যাচ্ছে এইদিকে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে না আরও? এটা অভিলম্ব দিকে চলে এসেছিলো, এটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। আমি তো আমার ছবি এঁকে দিচ্ছি, দেখো, দেখে নাও। তাহলে 2 নম্বর কেস হচ্ছে, ধরো সাপোজ এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো প্রবেশ করবে, তখন এটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি, যাওয়ার কথা কিন্তু স্ট্রেটই ছিল,
কিন্তু যেহেতু মাধ্যম চেঞ্জ হয়েছে তাই কী হবে, ও সেই দিকে না গিয়ে এটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বুঝতে পারা গেল না? তাহলে এক্ষেত্রে এ বি হচ্ছে আপতিত আলোক রশ্মি, বিসি হচ্ছে প্রতিসৃত আলোক রশ্মি, ঠিক আছে। এন ড্যাশ বি এন হচ্ছে অভিলম্ব, এক্স ওয়াই হচ্ছে বিভেদ তল, তারপরে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপাতন কোণ, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে প্রতিসরণ কোণ। মানে প্রতিসৃত আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোনো উৎপন্ন করেছে, তাহলে কত ডিগ্রি কোণে বেঁকে গেছে, এই ডিগ্রি কোণে বেঁকে গেছে, তাহলে এটা হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে ছবি অনুযায়ী আমি বলতে পারি দেখো যে পুরোপুরি বড় অ্যাঙ্গেলটা হচ্ছে আর, তার থেকে যদি ডেল্টা বাদ দাও তবেই তুমি কিন্তু আই পাবা, বিপরীত কোণ পাবা। মানে এইটা আর এইটা সরলরেখা ধরে এইটুকু হচ্ছে এইটার সাথে আই সমান হবে, এই পার্টটা কত আর থেকে ডেল্টা বাদ যাবে, তাই না? তাহলে সেই সেন্সে এক্ষেত্রে ডেল্টা সমান হচ্ছে আর মাইনাস আই, এক্ষেত্রে ডেল্টা সমান হবে কিন্তু আর মাইনাস আই হবে। আশা করছি বুঝতে পারা গেল। আচ্ছা, এবার আমরা দেখব প্রতিসরণের সূত্র, যেমন প্রতিফলনের সূত্র ছিল তেমনি প্রতিসরণের সূত্র দেখব। তাহলে তার জন্য একটা ছবি, এই ছবিটাই ধরে রাখো, এই ছবিটাই আমি আলোচনা করি, ঠিক আছে? এই ছবিটাই কি আলোচনা করি ভালো করে। তাহলে দেখো কি বলছে, প্রতিসরণের প্রথম সূত্র কি বলছে, যে সেটা প্রতিফলনের মতনই, আপাতিত আলোক রশ্মি, তারপরে প্রতিসৃত আলোক রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, দুই মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, তারা কি থাকে, একই সমতলের উপর থাকে, একই সমতলের উপর। যেমন প্রতিফলনের ক্ষেত্রে যেমন হয়েছিল তোমাদের দেখাচ্ছিলাম, তেমনি ওটা ভিতর দিকে ঢুকে যাবে, মানে ওই মাধ্যমের মধ্যে প্রবেশ করবে, তখন দেখা যাবে যদি একটা তল কল্পনা করো, সেই তলটা একই তলের মধ্যে থাকবে। তাহলে প্রতিসরণের প্রথম সূত্রটা সহজ, ঠিক আছে। দ্বিতীয় সূত্রটা এবার বুঝি। দ্বিতীয় সূত্রটা তোমাদের কিন্তু আগের কোনো ক্লাসে ভালো করে বলা ছিল না, আগের ক্লাসে ছিল কিন্তু ভালো করে বলা ছিল না। তো ব্যাপারটা কী জিনিস এইখানে দেখো, এবার পার্টিকুলারলি বলবে, এবার বুঝতে পারবা যে কেন প্রথমে আমি এক বর্ণীয় আলো বলছিলাম, ঠিক আছে। তার কারণ হচ্ছে এক বর্ণীয় আলো কেন বলছি বারে, কারণ হচ্ছে একই কোণে ধরো সাপোজ লাল আলো যদি তুমি ফেলো, ঠিক আছে, তাহলে সেটা ধরো সাপোজ এটা যদি ধরো সাপোজ ঘনত্ব, এই ক্ষেত্রে দেখায় বোঝাতে সুবিধা হবে। ধরো সাপোজ একই কোণে তুমি এখানে লাল ফেলেছো, লালটা এইদিকে না সোজা স্ট্রেট না গিয়ে হালকা এরকমভাবে মেঘলো, আর বেগুনি বেশি মেঘবে, তো দুটোর ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান চেঞ্জ হবে না? তাহলে বিপদ আছে। তাহলে প্রতিসরণ কোণ মানে চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে সেকেন্ড সূত্র যেটা আছে না, সেই সূত্রটা বুঝতে অসুবিধা হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা কী বলছে সেটা আগে বুঝি। সেটাতে বলা হচ্ছে এই দুটো মাধ্যম, ধরো সাপোজ এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, এই দুটো মাধ্যম যা ছিল তাই রাখতে হবে, চেঞ্জ করলে হবে না। মাধ্যমগুলোকে স্থির রাখলাম, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যে আলো আসছে সেই আলোর বর্ণটাকেও স্থির করো, তবেই তুমি বলতে পারবে। যেমন আমরা বয়েলের সূত্রতে দেখেছি কিছু জিনিসকে স্থির রাখতে হয়েছে না, হয়নি? কাকে স্থির রেখেছিলাম বয়েলের সূত্রতে? ভরকে স্থির রেখেছিলাম, আর কাকে স্থির রেখেছিলাম? উষ্ণতাকে স্থির রেখেছিলাম। এই দুটোকে যদি স্থির রেখেছিলাম তখনই দেখেছিলাম ভি সমানুপাতি 1/p হয়েছিল। তাহলে এখানেও কিছু জিনিসকে স্থির রাখতে হবে, তবেই তাদের রিলেশনটা বুঝতে পারবো। কি স্থির? দুটো মাধ্যমকে স্থির রাখবো। আর কি স্থির রাখবো? যে বর্ণের আলো এসে পড়ছে সেই বর্ণটাকে ফিক্সড রাখবো। তাহলে যদি দেখি, তাহলে দেখা যাবে যে আপাতন কোণের সাইন, তাহলে আপাতন কোণের সাইন কী হবে? এটা 1 নম্বর সূত্র বলা হয়ে গেছে, 2 নম্বর সূত্র কথা বলছি। তাহলে নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের জন্য এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপাতন কোণের সাইন, মানে সাইন অফ আই, সাইন কী জিনিস বলা হয়েছে নিশ্চয় জানো। তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, তাহলে প্রতিসরণ কোণের সাইন কত হবে? সাইন অফ আর। এটা তো কোণ রে বাবা, তো কোণের সাইন নেওয়া যায় না? তাদের অনুপাত কি হবে? তাদের অনুপাত দেখা গেছে ধ্রুবক হচ্ছে। কখন? কিন্তু কন্ডিশনটা মানতে হবে। এই কন্ডিশনটা কি? নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি প্লাস মাধ্যমের প্রকৃতি, মানে দুটো মাধ্যমের প্রকৃতি, দুটো মাধ্যম চেঞ্জ করলে হবে না, মাধ্যম চেঞ্জ করলে ওটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা সবসময় কী হয়? এটা সবসময় বলছে ধ্রুবক হয়। এটা সবসময় কী হয়? ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে
এই ধ্রুবকটাকে পরবর্তী ক্ষেত্রে নতুন নাম দেওয়া হয়েছে, নতুন চিহ্নও দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে ধ্রুবকটাকে নাম কি দেওয়া হয়েছে? আপাতত আমি লিখছি নর্মালি প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক এটাকে যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে মিউ। মিউ এটা হচ্ছে গ্রিক একটা চিহ্ন, তার প্রোনাউন্সিয়েশন হচ্ছে মিউ। তার মানে এটা মানে মিউ না, এটা এই ধ্রুবকটার নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? বলছে যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আলো যে মাধ্যমে প্রবেশ করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আলো যে মাধ্যমে প্রবেশ করছে, আলো যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা খুবই জানা দরকার। ঠিক আছে, আলো যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? তাই হোক, এই যে সেকেন্ড আলো, এই সূত্রটা হচ্ছে আলোর প্রতিসরণের কি 2 নম্বর সূত্র। এই সূত্রটাকে আরেকটা নামও আছে, এটাকে বলা হয় স্নেলের সূত্র। স্নেলের সূত্র। ঠিক আছে, এটা বলা হয় স্নেলের সূত্র। এখান থেকে আমাদের প্রতিসরাঙ্ক সম্বন্ধে একটু ভালো করে ডিটেলে জানতে হবে আমাদেরকে। এই সূত্র থেকে বা এর পরবর্তী ক্ষেত্রে প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি সেটা বা প্রতিসরাঙ্ক সম্বন্ধে আর একটু ডিটেলসে জানতে হবে। আমি কি বললাম ভালো করে লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট এটা। প্রতিসরাঙ্ক প্রথমত জেনারেলি আমি জেনারেলভাবে বুঝবো। এটা লঘু, আমি বলেছি এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, যা খুশি মাধ্যম হতে পারে, দেখে আমার লাভ নাই। লঘু মাধ্যমটা বাতাস ফাতাস হবে না, ঘন মাধ্যমটা যা খুশি হবে। ঠিক আছে, বা আমি আলাদা করে আমি সহজভাবে লঘু থেকে ঘনতে প্রবেশ করার জন্য দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘনতে যখন আলো প্রবেশ করে তখন কী হবে? যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে কী হবে? অবিলম্বের দিকে সরে আসবে, তাই তো? তাহলে এ বি সি এক্স ওয়াই এন এন ড্যাশ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে সাপোজ এই লঘু মাধ্যমটাকে 1 নম্বর নাম দিলাম, ঘন মাধ্যমটাকে 2 নম্বর মাধ্যম নাম দিলাম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে? স্নেলের সূত্রের থেকে বলছে, বা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে জানছি আমরা যে এই বর্ণের আলোটা যদি পার্টিকুলার এক বর্ণই একটা পার্টিকুলার বর্ণের আলো হয়, সাপোজ বেনিয়া সহ কলার মধ্যে যে কোনো একটা রং হতে পারে, বা তার মধ্যে বেনিয়া সহ কলা হতে তার কোনো মানে নাই, অন্য আলো হতে পারে, হ্যাঁ, রেডিও ওয়েভ হতে পারে, ইনফ্রারেড হতে পারে, এক্স রে হতে পারে, গামা রে হতে পারে, যা খুশি হতে পারে, শব্দ তরঙ্গ হতে পারে। ঠিক আছে, তো তখন দেখা গেছে যে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এবং এই 1 নম্বর 2 নম্বর মাধ্যমটা ফিক্সড থাকার জন্য আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, এটাকে কি বলা হচ্ছে? 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। আগে 1 দেওয়া হয়েছে, পরে 2 দেওয়া হয়েছে, মানে হচ্ছে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা মানে হচ্ছে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সাপেক্ষের কথা বাদ দাও, 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা অ্যাকচুয়ালি। এটা মানে কিন্তু 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, 2 নম্বরেরই প্রতিসরাঙ্ক। যেহেতু 1 নম্বর থেকে আলো এসছে তার জন্য 1 নম্বরের সাপেক্ষে বলা হচ্ছে। বুঝতে পারা গেল? তা এটাকে ইন জেনারেল বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মানে একজনের সাপেক্ষে বলছি না, সাপেক্ষে মানে তখন আপেক্ষিক হয় না। ধরো সাপোজ তুমি আপেক্ষিক গতিবেগ পড়েছো নিশ্চয়ই, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তো সেই সেন্সে যেহেতু 1 নম্বর মাধ্যম থেকে আসছে তার জন্য 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়, তার জন্য এটাকে ইন জেনারেল বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার এই আপেক্ষিক প্রতিসরাঙ্কটাকে বা পরবর্তী ক্ষেত্রে এটাকে সেই সেন্সে কি বলা হচ্ছে যে এটাকে আপেক্ষিক
প্রতিসরাঙ্ক বলা হচ্ছে, যেটা জেনারেল ব্যাপার, নর্মাল ব্যাপার। 1 নম্বর মাধ্যম যা খুশি হতে পারে, 2 নম্বর মাধ্যম যা খুশি হতে পারে, ঠিক আছে। এবার যদি এর পরবর্তী ক্ষেত্রে স্পেশাল কেস আছে, দেখো দাঁড়াও, স্পেশাল কেসটা কি, যে এরপর হচ্ছে এটারই স্পেশাল কেস কি বলছে, যদি 1 নম্বর মাধ্যম কি হয়, বাতাস বা বায়ু, বা কি হয়, শূন্য মাধ্যম হয়, ঠিক আছে। যদি 1 নম্বর মাধ্যম বাতাস বা শূন্য মাধ্যম হয়, তখন 1 মিউ 2 এর জায়গায় আমি কি লিখবো, এটাকে চেঞ্জ করে কি লিখবো, 0 মিউ 2 বা শুধুমাত্র মিউ 2। শূন্য মাধ্যম থেকে আসছে, তার জন্য আমি আগেরটা কিছু লিখছি না, কিছুই না, নতুন কিছু জিনিস না, বলছি আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। তখন এই জিনিসগুলোকে তখন আমি কি নাম দেবো, তখন এই জিনিসগুলোকে নাম দেবো আমি পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক মানে যদি শূন্য মাধ্যম বা বাতাস থেকে অন্য কোনো ঘন মাধ্যমে আলো এসে পড়ে, তখন সেই ক্ষেত্রে যে প্রতিসরাঙ্কটা হবে, সেই প্রতিসরাঙ্ককে কি বলবো আমরা, পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এবার কিছু এবার সূক্ষ্ম জিনিস আমরা জানবো। প্রথমত হচ্ছে যে মিউ, কোনো মাধ্যমের মিউ মানে হচ্ছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। ধরো সাপোজ আমি বললাম মিউ এ মানে হচ্ছে এ মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, আগে কিছু লিখিনি মানে হচ্ছে এ মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে না, ঠিক নাই। সমান কি হয়, সমান হচ্ছে সি বাই ভি এ। এটা কিন্তু মনে রাখতে হবে, এটার আপাতত প্রমাণ না দেখেই তোমাদেরকে মনে রাখতে হবে মুখস্থ করার সূত্রের মতো। তার মানে এটা কি, এটার মানে হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান কি হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ, সি মানে হচ্ছে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এবার আমাকে বলতে দেখি, শূন্য মাধ্যমে আলোর বেগ ব্যাপারটা কনস্ট্যান্ট না, তাহলে আমি বলতে পারি মিউ অফ এ ইজ প্রপোর্শনাল টু 1/VA, বলে দিই ওটা। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রতিসরাঙ্কের সাথে বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো। তার মানে এখানে বলতে পারি যে বেগ বেড়ে যাওয়া মানে হচ্ছে, বেগ বেড়ে যাওয়া মানে হচ্ছে কি, যদি কম্পেয়ার করি তাহলে এটা ঘন মাধ্যম হবে। বেগ কমে যাওয়া মানে হচ্ছে কি, লঘু মাধ্যম হবে। এবার বেগ যদি বেড়ে যায় তাহলে প্রতিসরাঙ্ক কী হয়ে যাবে, কমে যাবে। বেগ বেড়ে গেলে, সরি ভুল বললাম, উল্টোটা হবে, এখানে বেগ কমে যাওয়া হবে। বেগ কমে যাওয়া মানে হচ্ছে কী হবে, ঘন মাধ্যম, আর বেগ বেড়ে যাওয়া মানে হচ্ছে কী হবে, লঘু মাধ্যম। এবার যদি বেগ কমে যায় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি, প্রতিসরাঙ্ক কী হবে, বেড়ে যাবে। আর বেগ বেড়ে যাওয়া মানে কী হবে, প্রতিসরাঙ্ক কমে যাবে। তার মানে দুটো মাধ্যম একটা আলোরই প্রতিসরাঙ্ক যদি আমি কল্পনা, একটা আলোরই একটা নির্দিষ্ট বর্ণের আলো দুটো আলাদা আলাদা তোমার মাধ্যমের ক্ষেত্রে যদি কল্পনা করি, ধরো সাপোজ 1 নম্বর মাধ্যমে আর 2 নম্বর মাধ্যমে, 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 1, 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ 2। আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ এটার ভ্যালু হচ্ছে 1.33, এটার ভ্যালু হচ্ছে 1.5। তাহলে তুমি বলো তো দেখি কোন মাধ্যমটা ঘন মাধ্যম, কোন মাধ্যমটা লঘু মাধ্যম। তাহলে দেখতে পাচ্ছি যে মিউ এর ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে বেগের ভ্যালু কী হবে, কমে যাবে। বেগের ভ্যালু কমে যাওয়া মানে হচ্ছে কি, ঘন মাধ্যম। তাহলে সংখ্যাগতভাবে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক দুটোর সাপেক্ষে যদি তুলনা করা হয়, সংখ্যাগতভাবে যার প্রতিসরাঙ্কের মান বেশি সেটা হচ্ছে কি মাধ্যম, সেটা হচ্ছে ঘন মাধ্যম। যার প্রতিসরাঙ্ক কম সেটা হচ্ছে কি মাধ্যম, লঘু মাধ্যম। এটা ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, পার্টিকুলার আলোর জন্য, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এ মিউ বি মানে কি বলতো, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে, অবশ্যই নির্দিষ্ট বর্ণের জন্য, ঠিক আছে। তাহলে সেটা কত হবে, সেটা হয় মিউ বি বাই মিউ এ। এটাও মনে রাখতে হবে, এটা প্রমাণ তোমাদের বই আপাতত নাই, কিন্তু তোমরা চাইলে পরে প্রমাণ দেখিয়ে দেবো আমি। এ মিউ বি মানে হচ্ছে কি,
মানে হচ্ছে কি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে মানে হচ্ছে বি মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক। একটু গোলমাল করলাম, আবার বলছি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে, এটা পরম প্রতিসরাঙ্ক না, এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মানে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে মানে হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা আবার আবার পরে রিপিট করা হবে, আবার পরে আসবে এটা এই ব্যাপারগুলো। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, তাও বলে দিচ্ছি, আবার বলবো, রিপিট করব। এ মিউ বি সমান হচ্ছে 1/b মিউ এ হয়, সে লগের মতো এরকম ব্যাপার, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর একটা কথা আমি তোমাকে বললাম যে যদি ইন জেনারেল তোমাদেরকে বলা হয় যে ধরো সাপোজ আমি বললাম যে জলের, বলা হলো তোমাকে যে জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক নিয়ে মিউ ডাব্লু বলা হলো, মিউ অফ ওয়াটার ইকুয়াল টু সাপোজ বলে পরম প্রতিসরাঙ্ক, অবশ্যই পরম, সমান হচ্ছে 1.33, মানে অ্যাকচুয়ালি 4/3 হয়, ঠিক আছে, 1.33 বললাম। ঠিক আছে, এর অর্থ কি যদি জিজ্ঞেস করা হয়, এর অর্থ কি? নর্মালি কোনো অঙ্ক করতে গিয়ে বলে দিল ফাট করে যে প্রতিসরাঙ্ক এত, বলবে না কোন বর্ণের আলোর জন্য বা কিসের জন্য, তাহলে তার মানে আমরা প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক বলেছে তাহলে নিশ্চয়ই, তাহলে কি বলবো অর্থ, ধরো সাপোজ আমি বলবো আমি নিশ্চয়ই বাতাস বা শূন্য মাধ্যম থেকে এসছে, তাহলে বায়ু বা শূন্য মাধ্যম থেকে এসছে, আলো প্রবেশ করেছে কোন মাধ্যমে, জলে প্রবেশ করেছে, যে প্রবেশ করে ধরো সাপোজ প্রবেশ করলো, তাহলে জলটা ঘন মাধ্যম, তাহলে যাওয়ার কথা কোন দিকে, যাওয়ার কথা সোজা, কিন্তু এইদিকে সরে আসবে, এটা হচ্ছে অভিলম্ব হবে সাপোজ, তাহলে এটা আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তা তুমি কি বলবে যে জলের প্রতিসরাঙ্ক এটা 1.33, মানে বুঝি বর্ণটা কি বলবো, এবার বর্ণ তো বলেনি, তাহলে বর্ণটা এখানে যেটা বলবো সেটা দেখো ভালো করে লক্ষ্য করো, VIBGYOR, এখানে দেখে মনে হচ্ছে যেন ওয়াইটা মাঝের না, জিটা মাঝে তাই মনে হচ্ছে, কিন্তু এই বেগুনি বর্ণের অনুভূতি আমাদের ক্ষেত্রে, আমাদের চোখের ক্ষেত্রে খুবই কম, মোটামুটি কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে যদি দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে যদি এদিকে সাজাও, তাহলে মোটামুটি এই ইয়োলো বা হলুদ বর্ণের আলোর কম্পাঙ্কটা বাকি প্রান্তিক বর্ণের বা সমস্ত যে এর কম্পাঙ্ক কম্পাঙ্ক বলো, তরঙ্গ দৈর্ঘ্য বলো, তরঙ্গ দৈর্ঘ্য বললেই ভালো হবে, যে দুটো প্রান্তিক বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের মোটামুটি মাঝামাঝি হয়, তার জন্য ওটাকে কাউকে না কাউকে তো বলতে হবে, একটা স্ট্যান্ডার্ড বর্ণ নিতে হবে কিছু না বললে, তাহলে এটা অ্যাকচুয়ালি হলুদ বর্ণের জন্য বলতে হয়। তাহলে কি বলবো যে হলুদ বর্ণের আলো বায়ু বা শূন্য মাধ্যম থেকে জল মাধ্যমে যদি প্রবেশ করে, তবে সেক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত করলে যে ভ্যালুটা পাবো আমরা, সেই ভ্যালুটা হচ্ছে 1.33 হবে সবসময়। তাহলে ওটার বলার মানে তাই, কোনো মাধ্যমে জলের প্রতিসরাঙ্ক এত, এর অর্থ কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি বলবে যে হলুদ বর্ণের আলোকরশ্মি বায়ু বা শূন্য মাধ্যম থেকে জলে প্রবেশ করলে, তাহলে সেই ক্ষেত্রে তার আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কী হবে, সর্বদা ধ্রুবক হবে, সেই ধ্রুবকের ভ্যালুটা হচ্ছে এক্ষেত্রে 1.33 হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, যে আপাতন কোণের সাইন সাইন আই মানে আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, সেটা সমান প্রতিসরাঙ্ক তো বটে, সেটা ধ্রুবক লিখলাম, সেটা সাপোজ আমি কে বললাম, তার মানে কি, তার মানে হচ্ছে সাইন আই সমানুপাতি সাইন আর না, এবার যদি সাইন আই সমানুপাতি সাইন আর হয়, আমি লিখতে পারবো পরবর্তী ক্ষেত্রে যে আই সমানুপাতি আর, মানে আই বাড়ালে আর বাড়বে, মানে হচ্ছে ধরো সাপোজ আই ক্ষেত্রে বেড়েছে না কমেছে, এই আলোটার ক্ষেত্রে আই বেড়ে গেছে, তাহলে আরও বাড়বে, আর বাড়া মানে কি এরকম হবে, এই পরবর্তী ক্ষেত্রে এটা আর হবে, বুঝতে পারা যাচ্ছে? ও সরি না ঠিকই তো আছে, আর বাড়া মানে তো এরকমই তো হবে, আরও তো ঘেসে আসবে না, দূরে সরে যাবে একটু, তাই তো বুঝতে পারা যাচ্ছে? তাহলে আই বাড়লে কিন্তু আর বাড়বে, এটা কাজে লাগবে পরে, তার জন্য আমি বলে রাখলাম। এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট। অভিলম্বর সাথে প্রতিষ্ঠিত রশ্মির যে কোণ, সেটাই তো প্রতিসরণ কোণ। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে সরে যাচ্ছে,
তাই তার থেকে আরও দূরে হয়ে যাচ্ছে। এটা আমি তো এই জন্য আমি দেখিয়েছি এই যে। তো এরকম ব্যাপার হলো। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলার আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার, একটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে কোন ক্ষেত্রে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র মানে হচ্ছে কি স্নেলের সূত্র, স্নেলের সূত্র প্রযোজ্য হবে না, মানে খাটবে না। দেখো আমি তোমাদেরকে আলোর প্রতিসরণের সঙ্গে বলার সময় কী বলেছিলাম যে আলোকে কিন্তু তির্যকভাবে পড়তে হবে, মানে হচ্ছে কি মানে লম্ব, তির্যক মানে হচ্ছে পারপেন্ডিকুলারলি ছাড়া বাকি যে কেসগুলো হয় সেগুলোকে তির্যক ভাবে বলা হয়, মানে টেনে। ঠিক আছে ঠিক আছে, এরকম ব্যাপার। এটা হচ্ছে এরকম ব্যাপার। তির্যকভাবে যদি পড়ছি কেন বলেছি তাহলে নিশ্চয়ই বলার কারণ আছে। সাপোজ আলো এভাবে এসে পড়লো, সাপোজ আলো এরকম লম্বভাবে এসে পড়লো, তাহলে এক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে বলেইছি যে কোনো আলোর কোনো রকমভাবে বাঁকে না, সোজাসুজি চলে যাই, পুরোপুরি স্ট্রেট চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপাতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান কত হবে? 0 ডিগ্রি। তাহলে আমি যদি প্রতিসরণ কোণের মান বার করতে চাই মিউ, ধরো সাপোজ এটা এ মাধ্যম এটা বি মাধ্যম, এর সাপেক্ষে বি এর প্রতিসরণ বার করছি, তাহলে ইকুয়াল টু সাইন 0 বাই সাইন 0 ইকুয়াল টু হচ্ছে 0/0। এর ভ্যালু কত হবে? আনডিফাইন বা মানে অনির্ণেয় হয়, অ্যাকচুয়ালি নির্ণয় করা যাবে না, অনির্ণেয় মানে অঙ্কের সেন্সে বলতে গেলে তুমি ইনফিনিটি বলে দিতে পারো সাপোজ। তার মানে নির্ণয় করা যাচ্ছে না, তাহলে নির্ণয় না করা তো বিপদ। তাই জন্য এই ক্ষেত্রে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে এতটুকুই থাক নাকি?